ভদ্রেশ্বর গোল্ড কাপ সিজন 2। এর আগে আমরা আমাদের ম্যাসকট লোগো উদ্বোধন করেছিলাম কাজের গেটের ওপরে। আজকে আমরা প্রেস মিট রেখেছি, সেদিন আমরা সময় পাইনি, তাই আজকে প্রেস মিট রেখেছি এখানে জাস্ট সবাইকে জানানোর জন্য যে এবছর আবার বর্ধমানের মানুষের প্রত্যেককে সঙ্গে নিয়ে ভদ্রেশ্বর গোল্ড কাপ আগের বারের থেকেও আরো বড় ভাবনা নিয়ে বর্তমানের ক্ষুদে প্লেয়ারদের মাঠের আসার আগ্রহ বাড়ানোর জন্য এই কাজটা শুরু করেছে। প্রথম স্লোগান ছিল, আজকে পরপর সেটা বাস্তবায়িত হচ্ছে। অসংখ্য ধন্যবাদ সকল সাংবাদিক বন্ধুকে, যাদের হাত ধরে, যাদের মাধ্যমে প্রতিদিন প্রতিনিয়ত বর্ধমান তথা পাশাপাশি সব জেলায় আপনারা এই যে টুর্নামেন্ট তার প্রচার এবং প্রসার প্রতিদিন বাড়িয়ে চলেছেন। তারই আপনাদের অনুপ্রেরণায়, তার অনুপ্রেরণাতেই আজকে আমরা আমাদের ভারতবর্ষের বিখ্যাত ফুটবলার রহিম নদীকে নিয়ে এসেছি আপনাদের সামনে, মানুষকে আরো অনুপ্রাণিত করতে। এসো মাঠে, এসো ফুটবল খেলো। তার জন্যই ভদ্রেশ্বর গোল্ড কাপ। ক্রিস্টার আমাদের সামনে হাতে আছে, সবাই মিলে একটা ক্রিস্টারটা ওপেন করি, এটার উদ্বোধন হোক, সঙ্গে সঙ্গে সবাই জানতে পেরে যাবে যে কবে কোন দল কিভাবে আসছে। নবীন সাহেবকে বলবো আপনি আসলে করুন। প্রথম দিনেই মোহামেডান স্পোর্টিং রাজনন্দিনী স্পোর্টিং ক্লাব, বর্ধমানের গর্ব রাজনন্দিনী স্পোর্টিং ক্লাব, এটা 5 তারিখ আমাদের শুরু। কানেকশন কেটে যাচ্ছে। আচ্ছা, রেলওয়ে ফুটবল ক্লাব কালীঘাট মিলন সংঘ এফসি, এটা 6 তারিখ। সিএজি দিল্লি ফুটবল অ্যাসোসিয়েশন অফ ওড়িশা, এটা 7 তারিখ। আর মোহনবাগান সুপার জায়েন্ট চার্চিল ব্রাদার্স এফসি গোয়া, এটা 8 তারিখ। টুর্নামেন্টটা তাহলে অল ইন্ডিয়া হয়ে গেল একদম। টুর্নামেন্ট আমি নদীরে কারেক্ট বলবো নিজের মতো করে বলতে। তার সঙ্গে কিন্তু যে বাইরের টিমগুলো আছে, মানে এটা অল ইন্ডিয়া হয়ে গেল। মানে অল ইন্ডিয়া টুর্নামেন্ট আমাদের বর্ধমান এটা করছে। আমার মনে হয় আগে কেউ করেছে কিনা আমি জানি না, হয়তো ফার্স্ট টাইম। এখানে দেখুন মোহামেডান, কালীঘাট কিন্তু বড় টিম। তারপরে আপনার আছে এখানে মোহনবাগান, চার্চিল ব্রাদার্স, মানে চার্চিল ব্রাদার্স বুঝতে পারছেন, মানে গোয়ার টিম যারা অনেকবার আই লিগ জিতেছে। যে এখানকার মানুষ যে একটা ফুটবল দেখবে যে উন্মাদনা, এটা আমার মনে হয় এটা বাঙালি প্লেয়ারদের জন্য ভীষণ ভালো। এবং আপনারা যারা আছেন এখানে সমস্ত আমাদের রিপোর্টার দাদা ভাইরা যারা আছেন এবং যারা ম্যাডামরাও আছেন, অনেকে দেখলাম আমি, প্রত্যেককে ধন্যবাদ যে আপনারা এটাকে ভালোভাবে প্রচার করছেন। কারণ দেখুন, এখন একটু আগে পাত্ররা যেটা বলছিলেন যে আমাদের উদ্দেশ্য কিন্তু ভালো ফুটবল নয়, আমাদের উদ্দেশ্য হ্যালো এক মিনিট, ঠিক আছে হ্যালো, এনাদের উদ্দেশ্য কিন্তু ভালো ফুটবল খেলা বা মাঠ ভরানো, এটা না। এনাদের উদ্দেশ্য একটাই, যেটা আমার খুব ভালো লেগেছে, যে এখনকার হ্যালো উদ্দেশ্য হচ্ছে যে বাচ্চারা যে মাঠে আসছে না, মাঠমুখী হচ্ছে না, এর কারণ তো অনেক কিছুই আছে। আমরা যদি বলি, এটা আমরা কেন বলতে চাইছি জানেন, কারণ হচ্ছে যে উদ্যোগটা আমার ভালো লেগেছে। পার্থদা আছে, আমার বাঁদিকে পলাশদা আছে, এবং সমস্ত যারা আমরা এখানে বসে আছি। উদ্দেশ্য হচ্ছে যে বাঙালি আজকে হারিয়ে যাচ্ছে। আপনারা নিজেরাও খুব ভালো করে জানেন, একটা ইন্ডিয়ার টিমে একটা বাঙালি প্লেয়ার নেই, খুঁজে পাবেন না আপনারা। একটা সুভাষিস কখনো খেলছে। এর উদ্দেশ্য হচ্ছে যে মাঠমুখী যারা হচ্ছে না, তাদের এখানে যাতে বেশি করে মাঠে আসে। কেন এখন প্রত্যেকটা বাচ্চা এখন ফোন অ্যাডিক্ট হয়ে যাচ্ছে, ফোন থেকে তারা বেরোতে পারছে না, গার্জেনরাও তাদেরকে সেরকম ভাবে মাঠে নিয়ে আসছে না। এবং পাত্রটাকে বলবো যে এই যে সুযোগটা করে দিচ্ছে তাদেরকে মাঠে আসা বা মাঠে এসে খেলা দেখা, বা লোকাল ছেলেরা খেলবে, উদ্দেশ্য কিন্তু ওনাদের এটাই। এটা সেকেন্ড সিজন, আমি মনে করি সাফল্য তো অবশ্যই পাবে। একটু আগে আমি ওনার কাছে শুনছিলাম যখন অফিসে ছিলাম, যে আইএসএল এর অনেক কটা প্লেয়ার এখানে খেলছে। এবারে আপনার কেন বলে দিই, মোহনবাগানে অনেক 7 থেকে 8টা টপ প্লেয়ার কিন্তু এখানে খেলবে, তারা কথা দিয়েছে, এবং মোহামেডানও কিন্তু খেলবে। আমার মনে হয় এখানে
ফুটবলের যে উন্মাদনা আমার মনে হয় 5 তারিখ থেকে সেটা শুরু হয়ে যাবে, তাই জন্য আজকে আমরা প্রেস মিট করছি। ফুটবলটা এর জন্য দায়ী কিন্তু আমি, আপনি, সবাই। আপনাদের ফুটবলটাকে ভালোবাসতে হবে, ছেলেকে বেশি করে মাঠে মাঠে পাঠান, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সরকারি উদাসীনতা কি দায়ী? সরকার অবভিয়াসলি, সরকার আজকে মেসি এসেছিল কদিন আগে, আপনারা জানেন মেসিকে কেন নিয়ে এসেছি আমরা? মেসির ওখানে প্রেসিডেন্টকে আমরা চিনি? খুদে থেকে নবীন থেকে প্রবীণ মেসিকে চেনে, ওদের প্রেসিডেন্টকে চেনে না। কারণ একটা ছেলে তার নিজের পায়ের জাদুতে নবীন থেকে প্রবীণ এবং আপনারা যারা আছেন প্রায় 1 দশক আর ওইদিকে হাফ পুরো মাতিয়ে রেখেছে একটা ছেলে। 8টা ব্যালন ডি'র পেয়েছে সেই ছেলেটা। আর সেই ছেলে যখন আমাদের এখানে আসছে, কাতারে কাতারে লোক 3 জায়গায় গেছিল, মানে বুঝতে পারছেন ফুটবল খেললে আমার দেশ, আমার গ্রাম বা একটা বর্ধমানকে যে লেভেলে নিয়ে যাওয়া যায়, আমার মনে হয় না এটা আদার্স কোনো কিছুতে আছে। আপনাদের এখানে সন্দীপ নন্দী, আপনি নিজে বলুন না কতগুলো ম্যাচ খেলেছে। সন্দীপ নন্দীর কথা এই কারণে বলছে, আপনাদের ভূমিপুত্র সন্দীপ নন্দী এখন মনে হয় বর্তমানের কোচ বিএসএল। কিন্তু ওই ছেলেটা আপনি ভাবুন, ওই ছেলেটা আজকে দেশের এমন কোনো জায়গা নেই যেখানেও খেলেনি। কত ম্যাচ খেলেছে দেশের সন্দীপ নন্দী, আমার আইডল ছিল এক সময়। সেই সন্দীপটার সঙ্গে আমি রূপ পার্টনার ছিলাম। মানে ভাবতে অবাক লাগে যে আমাদের ভারতবর্ষ এত 130 কোটি কি 40 কোটি এখন, সেখানে আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে পারছি না। আপনি ঠিক কোশ্চেন করেছেন, এটা আপনার প্রাপ্য, আপনি করবেন, কেন করবেন না? কিন্তু আমরা কেন খেলতে পারছি না আজকে? অবশ্যই আপনি যেটা বলছেন কেন্দ্র সরকার এর জন্য দায়, ফুটবলটাকে সেরকম ভাবে এগিয়ে আসতে দিচ্ছে না। কেন্দ্র সরকারকে একটু ফুটবল নিয়ে ভাবতে হবে, খেলাধুলা নিয়ে ভাবতে হবে। আর এর জন্য দায় আমাদের যে স্কুলগুলো আছে না, ইন্টার স্কুল, ইন্টার ক্লাস, এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ ক্লাস স্কুল থেকেই কিন্তু ফুটবলটা শুরু হয়, ওইগুলো কিন্তু বেশি করে নজর দিতে হবে। 5 থেকে যারা পড়ে ইন্টার স্কুল, ইন্টার ক্লাস, স্কুলের সঙ্গে স্কুল খেলবে, এইগুলো কিন্তু মানুষকে বাঁচায়। আর পাত্রদার সঙ্গে আরেকটা আমি পাত্রদা আমার সঙ্গে একমত হবে, ফুটবল মানে যে আপনার কাছে রহিম নবী তৈরি হবে, সন্দীপ নন্দী হবে, এটা ভাববেন না। ফুটবল খেললে আপনাকে বাঁচতে শেখাবে, যে কিভাবে পড়ে গেলে উঠতে হয়, কিভাবে হারলে কিভাবে জিততে হয়, এই জিনিসটা শেখাবে। এই রাজনৈতিক কি বর্তমানে স্থানীয়রা একটু অগ্রাধিকার পাবে? অবভিয়াসলি পাবে। এবার ওনার সঙ্গে আমাদের একটা দীর্ঘমেয়াদী একটা ভালো কন্ট্যাক্ট হচ্ছে আমাদের সঙ্গে। যদি আপনারা যদি থাকেন মাথার উপরে, আপনারা জানেন এখানে উনি হয়তো নিজেই বলবেন, এখানে একটা হিউজ একটা লেভেলের ম্যাচ করা হচ্ছে, যেখানে কিভাবে প্রতিভা তুলে আনতে হবে, কিভাবে করতে হবে, সেটা কিন্তু আমরা বর্ধমানকে বেশি একটু প্রাধান্য দেবো, যেহেতু বর্ধমানে হচ্ছে। তো বাকি অন্য জায়গা থেকে আসতে পারে, অসুবিধা নেই, বেঙ্গল থেকে, কিন্তু আমরা বর্ধমানটাকে বেশি ভাবে দেখতে চাইছি। বর্ধমানের আশেপাশে যত জায়গা আছে না আপনার, সেই জায়গাতে কিন্তু অনেক ভালো প্লেয়ার আছে, তাদেরকে আমরা সুযোগ দিতে পারছি না, তাদেরকে তুলে আনাই আমাদের লক্ষ্য। কোচিং এর আমাদের বর্ধমানের ছেলে বা আমার পান্ডুয়ার ছেলেরা কিন্তু পায়, ওই ট্রেনিংটা খুব দরকার। ট্রেনিং এর সঙ্গে আমরা নিউট্রিশন আছে, ফুড আছে, কি খেতে হবে না খেতে হবে, এগুলো কিন্তু খুব দরকার। ইনক্লুডিং এর মধ্যে সব আসছে। আর আপনাকে কি বলুন তো, যদি আপনাকে এটা নিয়ে ভাবতে হয় না, তো আপনাকে কোন একটা কান্ট্রিকে পুরো 15 ইয়ার্সের জন্য দায়িত্ব দিয়ে দিতে হবে। সে সমস্ত কিছু দেখবে, এমনকি তাকে সমস্ত অর্থ দেওয়া হবে, যে অর্থটা শুধু ফুটবলের জন্যই ব্যয় করবে। আর সেখানে কিন্তু যে আপনার চোখ হবে না, ওই চোখটা কিন্তু সবার জন্য এক হবে। ওই আপনি ওই বাড়ি থেকে আসছেন বলে আপনাকে ভালো করে দেখবো, এটা করলে হবে না। এটা খুব ইম্পর্টেন্ট। টিমগুলো খেলবে যারা মনে করেন আইএসএল খেলেছে বা সন্তোষ ট্রফি খেলেছে, সেই লেভেল প্লেয়ার খেলবে। আপনার এখানে তো সুয়েল ভাট হয়ে গেছে, সুয়েল ভাট তো খেলে গেছে, আমি শুনছিলাম, আমি খেলাও দেখেছি যেটা। হ্যাঁ, ওই লেভেলের প্লেয়ারই খেলবে এখানে। কেন? আপনার একটা জিনিস বুঝতে হবে, এখন তো আর কোনো খেলা নেই, তাদের তো একটা ম্যাচ পেয়ে যাচ্ছে তারা এখানে। ওই প্রশ্নটা ধরেই বলছি যে আইএসএল নেই, ফেডারেশনে একটা ডামাডোল চলছে, এদিকে মাঠমুখী করা, তাহলে সামনেতে কি দেখে ফুটবল খেলতে আসবে? মানে একটা তো অবশ্যই একটা, যেটা আপনি বলছেন একটা রুট ম্যাপ যেটা দরকার, সেটা তো নেই। এটা তো ঠিক, মাঠে যদি পোস্ট না থাকে তো আমি মাঠে খেলতে নামবো কি করতে, কোথায় গোল করবো? এটার জন্য কিন্তু ফেডারেশন রেগুলার, আপনারা দেখছেন পেপারে যেভাবে ঝামেলা হচ্ছে বা যেভাবে এখনো ওরা ঠিক করে উঠতে পারেনি এবারে আইএসএল হবে কি হবে না, কেউ জানে না। ভারতবর্ষের ফুটবলের অবস্থা কি, এটা তো আমরা একটা কঠিন পরিস্থিতির মধ্যে আছি। লাস্ট অব্দি আমরা সবাই তাকিয়ে আছি, স্পন্সররা কি করবে, কিভাবে আসবে, কিভাবে না হবে। আমি যখন প্রথম আইএসএল হয়েছিল, আমি প্রথম সাইনি, আমি সব থেকে মানে সেই সময়কার সময় আমি হাইস্ট পেড ফুটবলার ছিলাম। আর আমরা 6 জন প্লেয়ার ইন্ডিয়ান টিম থেকে গিয়ে সাইন করেছিলাম। আমরা 2 বছর খেলতে দেয়নি আমাদের এই ক্লাবগুলো। পরবর্তীকালে কিন্তু এই ক্লাবগুলোই আবার আইএসএল খেলেছে। হয়তো মিটে যাবে, এবার আপনারা দোয়া করুন, আশীর্বাদ মানে প্রে করুন, যেন এইসব সমস্যা মিটে গিয়ে যেন ছেলেরা খেলার মধ্যে ফেরে। গত বছর ইস্ট বেঙ্গল খেলেছিল, এই বছর ইস্ট বেঙ্গল নেই, গত বছর একটা আলাদা ছিল। এবারে তো মনে হয় ইস্ট বেঙ্গল নেই, কিন্তু আমি জানি না গতবার ছিল না। কিন্তু পার্থদার সঙ্গে কথা বলছিলাম, ওদের কিছু মানে প্রবলেমের জন্য ওরা খেলেনি।
তো দেখুন, যে সমস্ত টিমগুলো আছে সেই টিমগুলো কিন্তু খারাপ না, হয়তো কোনো কারণে হয়তো আসেনি, হয়তো সামনের বছর আসতে পারে। এই খেলাগুলো কি সবাই দেখতে পারবে, মানে জুনিয়র খেলোয়াড়দেরকে আনার কোনো এটা একমাত্র মনে পার্থক্য বলতে পারবে, তো আপনি বলুন, উনি জানতে চাই। আমরা উদ্যোগ নিয়েছি যে বর্তমানে যে সমস্ত আপনার কোচিং সেন্টার আছে ওটা রেখে দাও। সেই সমস্ত কোচিং সেন্টারকে আমরা প্রাধান্য দিয়ে তাদের বাচ্চাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি এবং ওই সব কোচিং সেন্টারের যারা প্রশিক্ষক তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি যাতে ফ্রি অফ কস্ট আমাদের মাঠে তারা আসতে পারে এবং খেলা দেখতে পারে। দেখুন, আমি একটা কথা বলি আপনাকে, খেলাধুলাটা হচ্ছে না সাদা, এটা দেখতে পাচ্ছেন কাপড়টা পবিত্র জিনিস, খেলাধুলাটা হচ্ছে পবিত্র জিনিস, এখানে ডোন্ট টেক আদারওয়াইজ কেউ এটার সঙ্গে কিন্তু রাজনীতি চালাবেন না। কেন? এটা খেলাটা খেলার জায়গা, এটা হচ্ছে পবিত্র জায়গা। রাজনীতির লোক থাকবে দরকার, কিন্তু সেখানে রাজনীতির লোক যদি মাথা ঘামায় সেটা হবে না। ফুটবলটা ওটাই তো বলছি আপনাকে, এই জিনিসটা বুঝতে হবে যে আগে মাঠটাকে বাঁচাতে হবে, ছেলেরা যেন মাঠে আসে। তবু আজকে যাই হোক, আজকে হয়তো মেলা হচ্ছে, কোনো জায়গায় কোনো প্রোগ্রাম কিন্তু হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, কিন্তু খেলাটাকে কেন একটা জিনিস বন্ধ করে কেন? এটা আমাদেরও একই প্রশ্ন। আমরা অনেক জায়গায়, ইভেন আমার ওখানে হতো, যেটা আমরা আন্দোলন করার জন্য এখন আর মাঠে হয় না। এইগুলো একটু লোকাল যারা থাকে না তাদেরকে একটু ওই জায়গাটা দেখতে হবে। শেষ। এবার একটা কন্ট্যাক্ট করার পরে একটা কিন্তু ক্যালেন্ডার তৈরি হয়, এই ক্যালেন্ডারের মধ্যে কিন্তু ক্রিকেটও খেলা থাকে, কোনো জায়গায় দেখবেন আবার ভোট হচ্ছে, এই সমস্ত কিছু কিন্তু ডিপেন্ড করে তবে খেলাগুলো করে, এখানে পুলিশ প্রোটেকশন দিতে হয়। এই খেলা আপনাকে আজকে বললে কালকে হয়ে যাবে, এটা হবে না। এর জন্য কিন্তু একটা সিস্টেম চাই, দীর্ঘমেয়াদী একটা কন্ট্যাক্ট চাই, যে এই মাসে এই সময় এই খেলাগুলো হবে। আমার মনে হয় আইএসএল যদি হয় কোনো কারণে, দেখবেন একটা জায়গাতে হচ্ছে, ওখানে কিন্তু আর হোম হবে না, কেন? আর টাইম নেই আপনার হাতে। অর্জন গেটে যখন আপনাদের লোক উদ্বোধন, সেখানে পার্থবাবু ওনাদের মানে আবেদন অনুযায়ী সাড়া দিয়ে বলেছিলেন আমরা মহিলা ফুটবল নিয়েও কিছু পরিকল্পনা করবো, যে পরিকল্পনা কিন্তু এগিয়েছে। পরিকল্পনা শুরু হয়েছে, এগোচ্ছে, নিশ্চয়ই এগোচ্ছে। আজকে আপনি দেখছেন, তখন সেদিন মহিলা ফুটবলের ইন্ডিয়ান কোচ বা ক্যাপ্টেনকে নিয়ে আসা হয়েছিল, আজকে পুরুষ ফুটবলের পুরুষ কোচ বা ক্যাপ্টেনকে নিয়ে আসা হয়েছে। নিশ্চয়ই কিছু একটা ভাবনা ওনাদের তরফ থেকেও আসছে। আগের দিন আপনি যখন ছিলেন দেখেছেন, মহিলা ক্যাপ্টেনও আমাদের বলে গিয়েছিলেন ওনার পূর্ণ সমর্থন থাকবে। আজকে নবিতা বলছেন ওনার পূর্ণ সমর্থন থাকবে। তা আমরা তো কিছু করতে পারবো না, মাস্টার তো ওনারা, ওনাদেরকে দিয়ে যদি কিছু করা যায় আমরা নিশ্চয়ই সঙ্গে থাকবো, চেষ্টা করবো। বর্ধমানে খেলার মাঠ, বর্তমানে যে সমস্ত হয়ে যাচ্ছে, এটা নিয়ে একটা ভাবনা চিন্তা সম্ভবত আপনাদের আছে, কিছু একটা করতে চাইছেন, সেটা কি? আমরা বিগত 1 মাস ধরে এই খেলার মাঠটা তৈরি করছি। আপনি যদি আজকের মাঠের চেহারাটা দেখেন, এত সুন্দর সবুজ একটা মাঠ তৈরি করেছি। আরেকটি 18 একরের বড় ফুটবল স্পোর্টস একাডেমি, ফুটবল একাডেমি বলা ভুল, একটা স্পোর্টস একাডেমি বর্ধমানে তৈরি হচ্ছে। হয়তো কিছুদিনের মধ্যে আপনারা জানতে পারবেন, বা হয়তো জেনেছেন, অলরেডি উদ্বোধন হয়ে গেছে ওটা। তো বর্তমানে যেরকম সব সুখবর, খেলার মাঠ যতই বন্ধ হয়ে যায় বাড়ছে অন্য কোনো জায়গায়। বাবু আনার একটা উদ্যোগ নেওয়া হয়েছে ক্যালেন্ডারে, এটা কি অবস্থা দাঁড়িয়ে? আইএফএফ ক্যালেন্ডারে আমাদের টুর্নামেন্ট অলরেডি রেজিস্টার, এবং আমাদের কাছে সুখবর যে পশ্চিমবঙ্গের ইতিহাসে বর্ধমান জেলায় এর আগে কোনোদিন কোনো টুর্নামেন্ট এআইএফএফ রেজিস্টার্ড হয়নি। আমাদের এই ভদ্রেশ্বর গোল্ড কাপ এআইএফএফ রেজিস্টার্ড হয়ে গেছে। আগামী কয়েকদিনের মধ্যেই আমরা এআইএফএফ এর সার্টিফিকেট আমরা হাতে পাবো, তখন আমরা অল ইন্ডিয়া ভদ্রেশ্বর গোল্ড কাপ বলে আমরা ঘোষণা করতে পারবো। গতবার আসবে বলে আসেনি, এবারও আসছে না না, ইস্ট বেঙ্গল আসেনি, গতবার বলে আসেনি এরকম ব্যাপার নয়। ইস্ট বেঙ্গলের নানা রকম প্রতিবন্ধকতা আছে। দেখুন, আরএফডিএল একটা বড় ফ্যাক্টর। আমাদের এবারও বেঙ্গালুরু এফসি আমাদের এখানে আসবো বলে কনফার্মেশন দিয়েছিলেন, কিন্তু আরএফডিএল এর ফিক্সচার অনুযায়ী ওদেরকে পিছিয়ে যেতে হয়েছে। জামশেদপুর এবং নর্থ ইস্ট ইউনাইটেড, ইন্টারকাশি, এরা আমাদেরকে কনফার্মেশন দিয়েছিলেন আসবো, কিন্তু আরএফডিএল এর জন্য ওরা পিছিয়ে যেতে বাধ্য হয়েছে। তো সেই জায়গায় আমরা দাঁড়িয়ে ওদের সঙ্গে সহযোগিতা করে আগামী বছরের কথা চিন্তা করে এবছর যারা আছে তাদেরকে নিয়ে আমরা টুর্নামেন্টটা করার কথা ভাবছি। টিকিট আমরা একটা চিন্তা করেছি 50 টাকা, খুব সামান্য সামান্য একটা টিকিটে কত দাম চিন্তা করেছি আমরা। গত বছর আমাদের কিছু ভুল ছিল,
সেগুলো আমরা পরে রেক্টিফিকেশন করেছিলাম। কত দর্শক মাঠে ঢুকবে? 2500 দর্শকের ক্যাপাসিটি আছে এখানে। আপনারাও জানেন যে সেনা বিভাগের সঙ্গে রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের চুক্তি অনুযায়ী সেই সময় এই স্টেডিয়ামটি তৈরি হয়েছিল। এই স্টেডিয়ামটা গ্যালারি হলেও স্টেডিয়ামে একটা পার্ক করার মানে নির্দেশ ছিল সেনা দপ্তর থেকে, যার ফলে পুরো 4-5 হাজার গ্যালারি থাকলেও আমরা মোটে 2500 দর্শককে এখানে খেলা দেখার সুযোগ দিতে পারবো। তবুও পার্থবাবু উনি নিজে উদ্যোগ নিয়েছেন যে আলাদা করে আমরা মাঠের ভেতরে আরো 2টো গ্যালারি করছি টেম্পোরারি, সেই গ্যালারিতে যাতে সমস্ত মানুষ খেলা দেখতে পারে। এবং কিছুক্ষণ আগে আমাদের যিনি জিজ্ঞেস করলেন যে ওই বাচ্চাদের জন্য আমরা আরো কিছু জায়গা বার করে যাতে বাচ্চারাও বিনা পয়সায় এবং বিনা ভাবে সুন্দরভাবে খেলা দেখতে পারে, তার জন্য আমরা চেষ্টা করছি। দেখুন, আমি প্রথমে একটা কথা বলেছি, সমস্ত লিগ কিন্তু বন্ধ। একমাত্র দেখুন এই বেঙ্গল সুপার লিগটাই চলছে এবং অনেক বাঙালি এখানে খেলছে। এবং সব থেকে বড় জিনিস, এখানে যারা কোচিং করছে তারা কিন্তু নতুন জাস্ট কোচিং লাইসেন্স নিয়ে তারা কিন্তু এসছে। মেহতাব, অসীম বিশ্বাস, সুভাষিস, সন্দীপ নন্দী, জয়ন্ত সেন, তারপরে সিনিয়র যেরকম আছে বিশ্বজিৎ দা আছে, এইগুলো এরা কিন্তু আছে। এটা আপনাকে বুঝতে হবে যে খেলা কিন্তু একটা হচ্ছে। এবং টিভিতে সব থেকে বড় জিনিস, টিভিতে কিন্তু ব্রডকাস্টিং হচ্ছে, জি5 হচ্ছে এবং জি সোনারও কিন্তু হচ্ছে। মানে আপনি কিন্তু আপনার অ্যাপসেও দেখতে পারবেন এগুলো। আপনি খেলা দেখছেন? আমি খেলা তো দেখি যখনই টাইম পাই, কারণ আমি কমেন্ট্রি করি। তো বর্ধমানের নামে যে টিম আছে তার পারফরম্যান্স খারাপ একটু খারাপ আছে। দেখুন বর্ধমানে আমি বলে দিই আপনাকে, বর্ধমানে আপনি হয়তো বলছেন ঠিকই, বর্ধমান টিম সবার লাস্টে তৈরি হয়েছে। এটা আমি নিজে ছিলাম সেদিন প্রেজেন্ট এখানে, সেদিন কিন্তু অনেক লেটে তৈরি হয়েছে। একটা টিম হট করে তৈরি হয়ে রেজাল্ট পাবে না। আজকে মেহতাব হোসেনের টিম যে টপে আছে বা ব্যারেটোর টিম, এরা কিন্তু আজ 1.5 মাস আগে থেকে এরা প্রস্তুতি শুরু করে দিয়েছে। যে কোনো খেলাধুলার ক্ষেত্রে কিন্তু খুব শর্টকাট বলে কিছু নেই, আপনাকে প্র্যাকটিস 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 তবে আপনার সাফল্য আসবে। পাশের জেলা থেকে আমাদের গর্ব রহিম নবী সাহেব এখানে এসেছেন, যিনি বাংলার ফুটবল এবং ভারতের ফুটবলকে এক উজ্জ্বলতর জায়গায় পৌঁছে দিয়েছিলেন। তাকে আমাদের লাল বাবা জয়েন্ট ডাইরেক্টর মিস্টার পার্থ নন্দী একটা সম্বর্ধনা দেবেন। এই সম্বর্ধনাটা আমরা এখন করতে চাইছি। সঙ্গে আরে আয় তো সবাই কার কাজা শুনুন। থ্যাংক ইউ। ওটা আছে ভুলে গিয়ে চলবে না। আমরা গত বছর যে শুরু করেছিলাম ম্যাচটা, সেটা বর্ধমানের উন্নতির জন্য, বর্ধমানের বাচ্চাদের খেলার জন্য, বর্ধমানের ছেলে যেন কলকাতা পৌঁছতে পারে, ভারতবর্ষ পৌঁছতে পারে ফুটবল পায়ে দিয়ে, সেটার জন্য এবছর সেই জন্য নতুন টিম, বর্ধমানের টিম রাখা হয়েছে। পৃথিবী বিখ্যাত আমাদের ভারতবর্ষের টিম আছে তাদের সঙ্গে খেলার জন্য, সেটা রাজনন্দিনী স্পোর্টিং ক্লাব। আমি বলবো তার পরিকল্পনা কি এবছর না, আশা করছি ম্যাচটা একটা প্রতিযোগিতামূলক ম্যাচ হবে। কিছু প্লেয়ার আসবে, বর্ধমানে কিছু লোকাল ছেলেকে চিন্তা আমরা রেখেছি বর্ধমানের ফুটবলের উন্নয়নের সাথে, আর সঙ্গে বাইরে থেকে বেশ কিছু প্লেয়ার আসবে। মিলেমিশে এক কথায় জমজমাট ম্যাচ আপনারা দেখতে পাবেন। মানে প্রথম দিনেই প্রতিপক্ষ মোহামেডান, যদি রাজনন্দিনী ওটাকে বলো জয় করতে পারে, তাহলে একটা বড় নাম বর্ধমানে তৈরি হবে। এটা আমরা আশা রাখি বর্ধমানবাসী হিসাবে। ভালো, বর্ধমান তো পিছিয়ে থাকে না। 1911 সালে যখন আইএফএ শিল্ড জয় করার পর পথ করে ফুটবলের জাতীয় পতাকাটা উড়িয়েছিল মোহনবাগান। তারপর বর্ধমানের অনেক নামি দামি ফুটবলার যারা বর্ধমানের পতাকাটা কলকাতার ময়দানে উড়িয়েছিল। আজকে সেই অস্তমিত সূর্যটাকে আবার নতুন করে উদয় করার জন্য আমাদের এই প্রচেষ্টা। আমাদের সঙ্গে রিয়েল বুলের সঙ্গে ভদ্রেশ্বর গ্রুপ একান্তভাবে হাত মিলিয়ে আমাদেরকে পুরোপুরি সহযোগিতা করেছে। আপনাদের কাছেও আমার অনুরোধ, ব্যক্তিগতভাবে অনুরোধ এবং আমাদের সংগঠনের গতভাবে অনুরোধ যে আপনারাও আমাদের সঙ্গে আসুন, আপনারাও একটু হাতে আবার ফিরে আসুন। বর্ধমানের ফুটবল মাঠ
আবার আশা রাখবো যে ভদ্রেশ্বর গোল্ড কাপ 5 তারিখ থেকে শুরু হচ্ছে, সেই অনুষ্ঠানে আপনারা সবাই আসুন। উদ্বোধনের দিন কারা কারা আসছেন, কোথায় উদ্বোধন হবে এগুলো একটু বলুন। উদ্বোধন দেখুন, ফুটবল খেলা এটা তো কোনো সামাজিক অনুষ্ঠান, এখানে উদ্বোধন করবেন আমাদের মাননীয় খেলাই উদ্বোধন। এমপি সাহেব কীর্তি আজাদ এবং আমাদের কি বলে রামকৃষ্ণ মিশনের যিনি আছেন প্রধান, উনি এটাই আমাদের উদ্বোধন। আমাদের এখানে কোনো গায়ক কিংবা নায়ককে নিয়ে এসে উদ্বোধন করার দরকার নেই, ফুটবলই সব থেকে বড় নায়ক। টাইম কটা আছে? 2টোর সময় টাইম, 5 তারিখ 2টোর সময়। এবং আমাদের বিশেষ আকর্ষণ রহিম সাহেব আসছেন আবার 12 তারিখে আমাদের 5 তারিখ সময় ফুটবল ফাইনাল। তার আগে বাইচুং একাদশ এবং ব্যাট একাদশ খেলা হচ্ছে, এবং বর্ধমানের মাটিতে প্রথম কালো হরিণ IM বিজয় আসছে। আপনাদেরকে আমরা এটা ঘোষণা করছি। এখনই এভাবে ঘোষণা করা যাবে না, বুঝেছেন? তারা সবাই বিভিন্ন জায়গায় আছে, তাদের প্রত্যেকের এই যে নামগুলো নেওয়া হলো, হয়তো একটা ম্যাচ হবে, কিন্তু তাদের সময় অনুযায়ী, তাদের আশা অনুযায়ী আমরা আশায় থাকবো। তার আগে প্রেস বলছি যে আমাদের নবী যখন সঙ্গে আছে খেলার দিনগুলোতে চেষ্টা করতে আমাদের এন্ট্রিটা এটা ভেবে রেখে